বিচিত্র যৌন সম্পর্ক করতে গিয়ে হঠাৎ করে মারা গেল একজন। তার মৃতদেহটাকে নিয়ে এবার কি করা যায়? মেয়েটা বুদ্ধি করে প্রথমে ফ্রিজে ঢোকালো। কেন? আর তারপরে তোষকের সমস্ত তুলো বের করে সেই তোষকের মধ্যে মৃতদেহটাকে ঢোকালো। ওদিকে দেখা যায় আরেক কেলেঙ্কারি। একটা ছেলে নাকি রাতারাতি মেয়ে হয়ে গেছে এবং তাকে থানার মধ্যে ধরে যৌন সম্পর্কে বাধ্য করে এক পুলিশ অফিসার। আরেকদিকে মানুষের বাড়ি থেকে টিভি চুরি করতে গিয়ে এক এলিয়েনের মুখোমুখি হয় কিছু ছেলে। মুভি একটা, কাহিনী চারটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসজি স্টোরি। মাঝে মাঝে এমন কিছু মুভি সামনে আসে যেগুলোর কাহিনী ভাবনা চিন্তার বাইরে, লেভেলই আলাদা। 15টা অ্যাওয়ার্ড পেয়েছে এই মাস্টারপিস মুভিটা। যদিও মুভিটা প্রাপ্তবয়স্কদের জন্য, যাদের 18 বছরের নিচে তারা ইচ্ছে করলে নাও দেখতে পারে, কিন্তু এই মুভির কাহিনী অবাক করে দেবে যে এটা কি দেখলাম। সেরা একটা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস সুপার ডিলাক্স। মুভি শুরু হয়, দেখানো হয় একটা বিবাহিত মেয়ে যার নাম ভেম্বু। সে তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল। সে বলছিল, আমার স্বামী এখন বাড়িতে নেই, তুমি যদি চাও তুমি এখানে আসতে পারো। কথা মতো তার প্রেমিকটা তার বাড়িতে আসে। বহুদিন পর তাদের দেখা হয়েছে, দুজনে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। হ্যাঁ, ওই শরীর চর্চা করছিল আর কি। তো হঠাৎ ভেম্বু লক্ষ্য করে যে তার প্রেমিক কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর বোঝা যায় শারীরিক সম্পর্ক করতে করতে তার প্রেমিক হঠাৎ করে মারা গেছে। বোঝো ব্যাপার, এভাবেও মানুষ মরে। তো ভেম্বু ভয় পেয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে তার স্বামী বাড়ি ফিরে আসবে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে মৃতদেহটা নিয়ে সে এখন কি করবে। এরপর দৃশ্য পাল্টায়। 5 জন কিশোরকে দেখানো হয়, গাজী, সুরি, মোহন, বসন্ত আর থুয়াবান। থুয়াবানের পাড়ার লোক থুয়াবানকে ভালোবেসে ছোট করে কি নামে ডাকে? থু। তো যাই হোক, তারা স্কুলে না গিয়ে আজকে একটা মহান কাজ করতে চায়। কি সেই কাজ? তারা একটা অশ্লীল মুভির সিডি কিনে আনে এবং লুকিয়ে লুকিয়ে থুয়াবানের বাড়িতে চলে আসে, কারণ তার বাড়িতে তখন কেউ ছিল না। তারা সবাই আগ্রহের সাথে, বলা ভালো বিশেষ আগ্রহের সাথে মুভিটা চালায়। কিন্তু দেখা যায় ওই অশ্লীল মুভিতে যে মহিলাটা অভিনয় করছিল সেটা আর অন্য কেউ নয়, সেটা ছিল সুরির মা। সুরি এটা দেখে স্বাভাবিকভাবেই চমকে ওঠে। তার মাকে সে এরকম একটা অশ্লীল মুভিতে দেখবে সে কখনো এটা ভাবতেও পারেনি। তার মায়ের নাম হলো লীলা। সুরি বন্ধুদের সামনে লজ্জা এবং রাগে টিভিটা ভেঙে ফেলে এবং সোজা প্রচণ্ড রেগে গিয়ে নিজের বাড়িতে দৌড়ে চলে যায়। সে তার মাকে হত্যা করতে চায়, কারণ সেই অপমান এবং তার মায়ের এই রূপ সে সহ্য করতে পারেনি। সে একটা স্ক্রুড্রাইভার নিয়ে পাগলের মতো তার মায়ের দিকে ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত হোঁচট খেয়ে নিজেই স্ক্রুড্রাইভারের ওপরে গিয়ে পড়ে, পেটে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। মা চিৎকার করে ওঠে এবং তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুরি অচেতন অবস্থাতেই তার মাকে বলে ওঠে, তুমি একটা বেশ্যা। এই কথাটা শুনে তার মা এবং আশেপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। সুরির দুর্ঘটনার কথা সুরির বাবাকে জানানো হয়। সুরির বাবার নাম হলো অর্পুত্থম। কিছু মানুষ বিশ্বাস করে অর্পুত্থমের মধ্যে কোনো এক অলৌকিক শক্তি বা কোনো এক দৈব শক্তি আছে, যার জন্য অর্পুত্থম যাকে আশীর্বাদ দেয় তার কষ্ট দূর হয়ে যায়। আসলে 2004 সালে ভারত মহাসাগরে একটা বিশাল সুনামি হয়েছিল এবং সেই সুনামির মধ্যে একমাত্র ওই এলাকার মধ্যে বেঁচে ছিল একটাই ব্যক্তি, যে হলো অর্পুত্থম। এবং তারপর থেকে অর্পুত্থম বিশ্বাস করতে শুরু করে যে ঈশ্বর যিশুর মূর্তির আকারে তাকে বাঁচিয়েছিল। এবং এরপর অর্পুত্থম হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় এবং অন্ধবিশ্বাসে ডুবে যায়। কিন্তু এই অন্ধবিশ্বাসের কারণে তার পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। তো যাই হোক, দৃশ্য আবার পাল্টায়। দেখানো হয় আরেকটা পরিবারকে, যেখানে একটা ছোট ছেলেকে দেখানো হয় যার নাম রসকুট্টি। সে নিজের বাবার জন্য অপেক্ষা করছে। তার বাবার নাম হলো মানিক্কম। তার বাবা নাকি শোনা যায় 7 বছর আগে তার পরিবারকে ছেড়ে কোথাও চলে গেছিল। এতদিন পরে আবার ফিরে আসছে। পাড়ার সব মানুষ জড়ো হয়েছে তার বাবাকে দেখার জন্য, কিন্তু তার বাবা যখন আসে দেখা যায় তার বাবা অর্থাৎ মানিক্কম শাড়ি গয়না পরে একদম নারীদের মতো সেজে এসেছে। অবাক ব্যাপার, আর অবাক হয়েও যায় সবাই। কিন্তু কেন হঠাৎ মানিক্কম এই রূপে 7 বছর পরে ফিরে এসেছে? আসলে মানিক্কম পুরুষ হয়ে জন্মালেও সে মেয়েদের মতো জীবনযাপন করতে চাইতো। আমাদের সমাজে এরকম অনেক মানুষকে দেখা যায় এবং এই জন্য মুম্বাইতে গিয়ে সে নিজের লিঙ্গ পরিবর্তন করিয়েছিল। এখন সে নিজেকে শিল্পা নামে পরিচয় দেয়। সে নিজের ভেতরে কোনো একটা নারী সত্তাকে অনুভব করে। তো যাই হোক, ওদিকে দেখা যায় ভেম্বু অর্থাৎ যার প্রেমিক ওই শরীরচর্চা করতে গিয়ে মারা গেছে, সে তার প্রেমিকের মৃতদেহটাকে তার স্বামী আসার আগেই লুকিয়ে রাখে। তার স্বামীর নাম হচ্ছে মুগিল। তো সে বাড়িতে আসার পর ভেম্বু তাকে ভয়ে ভয়ে কথাটা জানাতে চায়, কিন্তু তখনই হঠাৎ অনেকগুলো প্রতিবেশী চলে আসে তার বাড়িতে। ভেম্বু
আরও ভয় পেয়ে যায়। কিন্তু মুগিল তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করে, কারণ তার ধারণাই ছিল না যে বাড়িতে তার বউ তার প্রেমিকের মৃতদেহ লুকিয়ে রেখেছে। সে চা বানানোর জন্য দুধ নিতে যখন ফ্রিজ খোলে তখন সে দেখতে পায় ওই লোকটার মৃতদেহ। সে চমকে ওঠে। সে ভ্যাম্বুর দিকে তাকায় এবং বুঝতে পারে এটা ভ্যাম্বুরই কাজ। মুগিল তার প্রতিবেশীদের সামনে এমন ভান করে যেন কিছুই হয়নি। এরপর ভ্যাম্বু আলাদা ঘরে মুগিলকে সবকিছু সত্যি সত্যি জানায়। মুগিল প্রচণ্ড রেগে যায়, কিন্তু এই ঘটনাটা যদি বাইরের কেউ জানতে পারে তাহলে তার সম্মান নষ্ট হবে, তার পরিবারের সম্মান নষ্ট হবে। আসলে ভ্যাম্বুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর ভ্যাম্বু এবং মুগিলের মধ্যে কোনো বোঝাপড়া ছিল না, কোনো ভালোবাসা ছিল না কোনো শারীরিক সম্পর্ক। কিন্তু ঘটনাচক্রে তারা দুজনেই এখন এক খুনের ঘটনায় জড়িয়ে পড়েছে। ভ্যাম্বু আসলে মুগিলকে এই ঘটনায় জড়াতে চাইছিল না, কিন্তু কোনো উপায়ও ছিল না। অন্যদিকে দেখা যায় থুয়া ভানকে। সে ভয়ে কাঁদতে থাকে, কারণ তাদের বাড়ির টিভিটা ভেঙে গেছে। কারণ তাদের বাড়িতেই তো তার বন্ধুরা মিলে সবাই ওই অশ্লীল মুভিটা দেখছিল। তো যাই হোক, সে ভাবতে থাকে যে আমার বাবা মা যখন বাড়িতে চলে আসবে তখন আমি ফেঁসে যাব, কারণ টিভিটা তো ভেঙে গেছে আমাদের। তাই সে গাজী এবং বসন্তকে নিয়ে সিদ্ধান্ত নেয় তারা তিনজন মিলে বিকালের মধ্যে টাকা জমা করবে এবং একটা নতুন টিভি কিনে নিয়ে আসবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে? টাকা জোগাড় করার জন্য তারা একটা গুন্ডা দলের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে কিছু কাজ চায়। প্রধান গুন্ডাটা বলে যে আমার এক শত্রু আছে, ওর চায়ের মধ্যে বিষ মিশিয়ে ওকে মারতে হবে, যদি পারিস তাহলে টাকা দেব। তারা এরকম কাজ আগে কখনো করেনি, কিন্তু পরিস্থিতির জন্য তারা এটা করতে রাজি হয়ে যায়। দৃশ্য পাল্টায়। আবারও মুগিলকে দেখানো হয় সে কোনোভাবে মৃতদেহটা লুকানোর পরিকল্পনা করছে। সে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে তাদের ব্যস্ত রাখে এবং অন্যদিকে ভ্যাম্বু মৃতদেহটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা ঘরে যায়। প্রথমে মুগিল সিদ্ধান্ত নেয় মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে কুকুরদেরকে খাইয়ে দেবে। কিন্তু চাকু নিয়ে যখন সে মৃতদেহটা শরীরের অঙ্গ কাটতে যাবে দুজনেই ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত কেউই সে মৃতদেহটাকে কাটতে পারে না। এরপর মুগিল আরেকটা প্ল্যান করে। সে বিছানার তোষক থেকে তুলো বের করে সেই তোষকের মধ্যে মৃতদেহটাকে ঢুকিয়ে নেয় এবং তার পাড়া প্রতিবেশীদেরকে বলে যে আমার কিছু কাজ আছে, তো তোষকটা নিয়ে আমাকে বাইরে বেরোতে হবে। তো তোষক নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। ওদিকে সুরির খবর শুনে তার অন্ধবিশ্বাসী বাবা আরপুত্থাম সরকারি হাসপাতালে চলে আসে। হাসপাতালে ডাক্তাররা বলে যে এখানে ওর কোনো চিকিৎসা হবে না, ওকে কোনো একটা বড় হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমে নিয়ে যাও। কিন্তু আরপুত্থাম মনে করে এই দুর্ঘটনা তার জীবনের পাপ কর্মের জন্যই হয়তো ঘটেছে। তাই সে জোর করে সুরিকে প্রভু যিশুর মূর্তির কাছে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য এবং লীলাকে বাইরে থেকে বন্ধ করে দেয়। আরপুত্থাম কাঁদতে কাঁদতে ভগবানের কাছে নিজের ছেলের জন্য প্রার্থনা করতে থাকে। লীলা অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ সুরিকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হলে তার মৃত্যুও ঘটতে পারে। তাই সে সেখানকার কাউন্সিলরকে ডেকে সে দরজাটা খোলায় এবং তাড়াহুড়ো করে নিজের ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে মুগিল এবং ভ্যাম্বু মৃতদেহটাকে এমনভাবে গাড়িতে বসায় তাকে দেখে মনে হচ্ছিল কোনো জীবিত মানুষ। তাকে অনেক দূর অবধি নিয়ে যাওয়ার পর রাস্তার মাঝে মুগিল ভ্যাম্বুর ওপর রেগে যায়। ভ্যাম্বু ক্ষমা চেয়ে বলে, দেখো পুরোটাই আমার দোষ, তুমি এর মাঝে জড়াতে যেও না। আমি জানি আমি পাপ করেছি এবং এই শাস্তিটা আমারই প্রাপ্য। এই কথা শুনে মুগিল আরও রেগে যায়। সে বলে সমাজে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তারা যখন এইসব কথাবার্তা বলছিল দূর থেকে কেউ একজন তাদের ভিডিও করে নিচ্ছে, অর্থাৎ কেউ একজন তো আছে যে কিনা তাদের পিছু করা শুরু করেছে। যাই হোক, তাদের ঝগড়া ঝামেলার মধ্যে অন্যদিকে দেখা যায় রাজকুট্টি তার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সে ভাবতেও পারেনি তার বাবাকে 7 বছর পর এক মহিলার পোশাকে সে দেখবে। বাড়ির সবাই মানিক্কমকে অপমান করতে শুরু করে, কিন্তু মানিক্কমের এই সব কিছুতে কিছু যাই আসছিল না। অদ্ভুতভাবেই সে আরেকটা নতুন শাড়ি পরে এবং সাজতে শুরু করে, কারণ সে আজ প্রথমবার তার ছেলে রাজকুট্টি স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে। মানে বাচ্চা ছেলেটার প্রেস্টিজ একদম শেষ করে দেবে আর কি। মানিক্কমের বউ জ্যোতিকে অনেক দুঃখের সঙ্গে বলতে শোনা যায়, আমি জানি না একটা জীবন স্বামী ছাড়া কঠিন নাকি তোমার মতো স্বামী পাওয়ার পর সেই জীবন আরও কঠিন। মানিক্কম তার স্ত্রীর মনে কষ্ট বুঝতে পারে, কিন্তু কিছু করার ছিল না, কারণ সে নিজেকে ভেতর থেকে একটা নারী ভাবে। সে রাজকুট্টিকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে তার স্কুলের উদ্দেশ্যে। রাজকুট্টি নিজের বাবাকে বেশ পছন্দ করে ফেলে, কিন্তু তার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরতে থাকে। তার বাবা কি আসলেই পুরুষ না মহিলা? তার বাবা এতদিন কোথায় ছিল, কি করত? রাস্তা যেতে যেতে মানিক্কম তার ছেলেকে নিজের জীবন সম্পর্কে অনেক কিছুই জানায়। সে দেখায় কি করে দোকানে দোকানে গিয়ে হাততালি দিয়ে এবং আশীর্বাদ দিয়ে সে অল্প কিছু টাকা রোজগার করত। রাজকুট্টি কিন্তু এসব দেখে খুব আনন্দ পায়। এরপর মানিক্কম তার ছেলেকে বাথরুমে নিয়ে যায়। বাথরুমে তাকে প্যান্ট পরতে সাহায্য করছিল যখন সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এসে ভুল বুঝে ফেলে যে হয়তো
এই লোকটা ওই ছেলেটার সঙ্গে কোনো অশ্লীল কার্যকলাপ করছিল। মানিক্কামকে মারতে শুরু করে পুলিশ এবং থানায় নিয়ে চলে যায়। মানিক্কাম বারবার বলছিল যে রাজকুট্টি আমার ছেলে, কিন্তু পুলিশ শুনতে নারাজ। একই সময়ে ওদিকে ওই তিনজন মানে থুয়াভান, গাজী আর বসন্ত, যারা কিনা ওই গুন্ডার কাছে কাজ চেয়েছিল এবং মানুষটাকে মারতে বেরিয়েছিল বিষ মিশিয়ে, তো তারা ওই গুন্ডাটার কথা মতো চায়ের মধ্যে বিষ মেশায় এবং তারা দূর থেকে দাঁড়িয়ে দেখে বিষ মেশানো চাটা সেই লোকটা হাতে নিয়েছে, যে লোকটাকে তারা মারতে চাইছিল। তারা তিনজন খুব খুশি হয়, কিন্তু থুয়াভান বলে, এই ফালতু নোংরা কাজটা করে আমরা কত টাকাই বা পাবো? কাউকে মারাটা অনেক সহজ, কিন্তু কারো জীবন বাঁচানো অনেক বড় কাজ। থুয়াভান নিজের বুদ্ধি কাজে লাগায় এবং লোকটাকে, যাকে কিনা বিষ মেশানো চা দেওয়া হয়েছিল, তাকে সব কথা জানিয়ে দেয়। তিনজনকে ধরে আনা হয়। গুন্ডাটা সবাইকে একে একে মারতে শুরু করে। বসন্ত ভয় পেয়ে পালাতে শুরু করে এবং ভুল করে গুন্ডাদের বাড়ির টিভিটাও সে ভেঙে দেয়। বোঝো ব্যাপার, টিভির সঙ্গে আলাদাই শত্রুতা। এখন সবার মাথায় হাত পড়ে। গুন্ডা লোকটা শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয় শুধুমাত্র একটা শর্তে, যে আমার বাড়ির টিভি যখন ভেঙেছিস আমাকে আরেকটা নতুন টিভি এনে দিতে হবে। মানে একটা টিভি কিনতে বেরিয়েছিল, এখন দুটো টিভি কিনতে হবে। তারা সিদ্ধান্ত নেয় যে এত কম সময়ে তো টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই একটাই রাস্তা, চুরি করতে হবে। তারা একটা মানুষ সম্পর্কে জানতে পারে এবং তার বাড়িতে ছিল অনেক টাকা। লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে টাকা চুরি করতে রওনা দেয় তারা। অন্যদিকে দেখা যায় মুগিল এবং ভেম্বু গাড়িটাকে রেল লাইনের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। মুগিলের পরিকল্পনা ছিল যে মৃতদেহটাকে গাড়ির সামনে এমন করে বসাতে হবে যাতে দেখে মনে হয় সে ট্রেনের ধাক্কায় মারা গেছে। কিন্তু ট্রেন আসতে তখনও অনেকটা সময় ছিল। এরই মাঝে দুজনের মধ্যে বিয়ের পর এই প্রথম ভালোভাবে কথা হয়। তারা দুজনে একে অপরের ব্যাপারে জানতে জানতে ট্রেনের অপেক্ষা করে। এদিকে দেখা যায় মানিক্কামের বাড়িতে ফোন করে পুলিশ এটা নিশ্চিত করে যে রাজকুট্টি কি তারই ছেলে কিনা। এরপর মানিক্কামকে তার ছেলের সঙ্গে ছেড়েও দেওয়া হয়। কিন্তু তখনই থানায় একজন পুলিশ অফিসার আসে, যার নাম বার্লিন। বার্লিন মানিক্কামকে যেতে মানা করে এবং মানিক্কামকে হেনস্থা করতে শুরু করে এবং বলে, আমার শরীরের খিদে মিটিয়ে দে। সে মানিক্কামকে দেখে ভেবেছিল হয়তো মানিক্কাম কোনো মহিলা। বার্লিন রাজকুট্টিকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। মানিক্কাম খুব ভয় পেয়ে যায়। সে বারবার মানা করতে শুরু করে, কিন্তু বার্লিন কোনো কথা শোনে না। সে একটা ঘরে নিয়ে জোর করে মানিক্কামের থেকে শারীরিক সুখ নিতে শুরু করে। পুরুষে পুরুষে তলোয়ার যুদ্ধ। তো যাই হোক, এই বিচিত্র শরীর চর্চার পর মানসিকভাবে ভেঙে পড়ে মানিক্কাম এবং রাজকুট্টিকে নিয়ে সে যখন ফিরে আসে, মানিক্কাম কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করে, বাবা, তোমায় পুলিশে মেরেছে? হ্যাঁ, আসলেই পুলিশে মেরেছে ওকে। মানিক্কাম কোনো উত্তর না দিয়ে রাজকুট্টিকে নিয়ে তার স্কুলের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় ভেম্বুকে কেউ একজন ফোন করে জিজ্ঞেস করছে, মানুষে মনে করে যে সে হত্যা করে আরামেই পার পেয়ে যাবে, কিন্তু সত্যিই কি মানুষ পার পায়? দুজনেই এই কথা শুনে চমকে ওঠে। এরপর লোকটা তাদের গাড়িটাকে রেল লাইন থেকে সরিয়ে অন্য একটা জায়গায় দেখা করতে বলে। এই মুহূর্তে ওদের দুজনের কাছে আর কিছুই করার ছিল না। তারা সেই কথা মতো ওই জায়গায় দেখা করতে চলে আসে। দেখা যায় এই লোকটা আর কেউ নয়, লোকটা হলো বার্লিন, মানে যে একটু আগে মানিক্কামের সঙ্গে। তো যাই হোক, ভেম্বু আর মোগলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের সাথে কি হবে? এই সময় দেখা যায় সুরিকে তার মা লীলা বেসরকারি একটা হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু লীলার কাছে টাকা কম পড়ে যায়। ডাক্তারদের কাছে হাত জোর করে, অনুরোধ করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখনই অর্পুত্থাম আসে এবং এসে লীলাকে আবার ধর্মের জ্ঞান দিতে শুরু করে। একটা মানুষ কত সহ্য করবে? লীলা প্রচণ্ড রেগে যায় এবং তার স্বামীকে এক থাপ্পড় মেরে দেয় আর বলে, এটাকে জ্ঞান দেওয়ার সময়? কিছু পয়সার জোগাড় করে আনো। ছেলেটা মারা যাচ্ছে আর তুমি ধর্মের জ্ঞান দিতে বসেছো। একজন ডাক্তার বিনা পয়সা চিকিৎসা করতে রাজি হয়ে যায়, কিন্তু চিকিৎসা করতে যে ওষুধপত্র লাগবে সেটার টাকাটা তো দিতে হবে। দৃশ্য পাল্টায়। রাজকুট্টি নিজের বাবা মানিক্কামকে নিয়ে স্কুলে পৌঁছায় এবং নিজের বন্ধুদেরকে ডাকতে চলে যায়। এই সময় স্কুলের পাহারাদার এবং একজন লোক মানিক্কামকে দেখে খুবই বিরক্ত হয় এবং অপমান করতে শুরু করে। মানিক্কাম দুঃখ পেয়ে সেখানেই মুম্বাই ফেরার টিকিট কেটে নেয়। সে ঠিক করে এই জায়গায় আর থাকবো না। এমন সময় রাজকুট্টি এবং তার বন্ধুরা দূর থেকে মানিক্কামকে দেখে নেয় এবং রাজকুট্টির বন্ধুরাও মানিক্কামের ওপর হাসাহাসি করতে শুরু করে অপমান করা। রাজকুট্টি রেগে গিয়ে নিজের বন্ধুদের সঙ্গে মারামারি শুরু করে। ঠিক তখনই মানিক্কাম দৌড়ে এসে তাদের থামিয়ে দেয় এবং রাজকুট্টিকে নিয়ে বাড়ি আসতে শুরু করে। মানিক্কাম নিজের ছেলেকে বুঝিয়ে বলে, তুমি সমাজের মানুষের মতোই থাকবে, নইলে এই সমাজ তোমায় সম্মান করবে না। বড় হয়ে ভালো চাকরি করবে, মানুষের সাহায্য করবে, আমার মতো হয়েও না। এসব কথা বলতে বলতে সে হঠাৎ করে দেখে রাজকুট্টি নেই, হারিয়ে গেছে। মানিক্কাম ভয়ে ভয়ে তাকে চারদিকে খুঁজতে শুরু করে। শেষে আবার সে থানায় পৌঁছায় এবং কাঁদতে কাঁদতে বার্লিনের কাছে সাহায্য চায়।
কিন্তু বার্লিন ছিল স্বভাবে একজন যৌন পিশাচ। সে মানিক্যমের সঙ্গে আবার নির্যাতন করতে শুরু করে শারীরিক চাহিদা মেটানো। মানিক্যম আর সহ্য করতে পারে না, বার্লিনকে এক লাথি মেরে দূরে ফেলে দেয় এবং তাকে অভিশাপ দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার সে কি করবে? দৃশ্য আবার পাল্টায়। ভেম্বু আর মুগিলকে দেখানো হয় বার্লিন তাদেরকে একটা কারখানায় নিয়ে গেছে। ভেম্বু সব সত্যি ঘটনা তাকে জানিয়ে দেয় এবং বলে মুগিলের কোনো দোষ নেই, যা শাস্তি তার আমার পাওয়া উচিত শুধু। বার্লিন এখানেও তার উদ্দেশ্য একই রকম রাখে যেরকম সে মানিক্যমের সঙ্গে রেখেছিল। সে বলে, তুমি যদি আমাকে যৌন সুখ দাও, আমি তোমাদের দুজনকে বাঁচিয়ে দেব আর ওই মৃতদেহটাকে লুকিয়ে রাখব। ভেম্বু কাঁদতে শুরু করে, কিন্তু তাও তাকে বারবার বার্লিন অপমান করতে থাকে। মোগলিও ভেম্বুকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ফেঁসে গেছি আর আমাদের কাছে আর কোনো উপায় নেই এই পুলিশ অফিসারটার যৌন খিদা মেটানো ছাড়া। ভেম্বু তখন কাঁদতে কাঁদতে বলে, আমি ওই ছেলেটাকে ভালোবাসতাম, তাই ওর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু তাই বলে এই নয় যে আমি সবার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছুক। মোগিল চিন্তায় পড়ে যায়, কি করে তার স্ত্রীকে বাঁচাবে, কারণ কোথাও সাহায্যও চাইতে পারবে না। অন্যদিকে অর্পুত্থামকে দেখা যায় সে ছুটে গিয়ে নিজের প্রার্থনাস্থলে এসে প্রভু যিশুর মূর্তির সামনে আবার সাহায্য চাইতে শুরু করে। তার কাছে সুরিকে চিকিৎসা করানোর জন্য একটা টাকাও ছিল না। সে মূর্তি দেখে প্রার্থনা শুরু তো করে, কিন্তু তখন তার বিবেকে অনেকগুলো প্রশ্ন এবং ভাবনা মনের মধ্যে উঠে আসছে। অর্পুত্থাম নিজের মনে মনেই বারবার বলতে থাকে, আমি একটা পাথরের মূর্তির সামনে এরকম করে কেন বারবার করে প্রার্থনা করছি। আসলে ঠিক একদিন আগে অর্পুত্থামের সঙ্গে মানিক্যমের দেখা হয়েছিল। মানিক্যম সেই সময় নিজের ছেলেকে খুঁজতে সব জায়গায় সাহায্য চাইছিল। ঠিক তখনই অর্পুত্থামকে সে জানায়, আমি মুম্বাইতে থাকতে একটা পাপ করেছিলাম, এখন হয়তো সেই পাপেরই ফল পাচ্ছি। আমি টাকার জন্য অনাথ বাচ্চাদেরকে চুরি করে বিক্রি করে দিতাম। হ্যাঁ, মানিক্যম অনাথ বাচ্চাদেরকে চুরি করে বিক্রি করত। একদিন রাস্তার মধ্যে আমি দেখতে পাই যে বাচ্চাগুলোকে আমি সুস্থ অবস্থায় বিক্রি করেছিলাম, তাদের হাত কেটে চোখ বের করে রাস্তায় ভিক্ষে চাওয়ানো হচ্ছে, এবং এটা দেখে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। আমার জন্য বাচ্চাগুলোর এত খারাপ অবস্থা। আমার ছেলেটাও হারিয়ে গেছে, হয়তো তার সাথেও একই জিনিস হবে। এই কথা শুনে অর্পুত্থাম ভীষণ রেগে গিয়েছিল এবং মানিক্যমকে অবহেলা করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই মানিক্যম একটা চমকে দেওয়ার মতো কথা বলে। সে বলে, যখন 2004 সালে সুনামি এসেছিল তখন আমি মরতে চেয়েছিলাম, কিন্তু লাখো মানুষের মধ্যে আমিই কেন বেঁচে গেলাম? একটা যিশুর মূর্তি ধরে আমি বেঁচেছিলাম, কিন্তু কেন? এই কথা শুনে অর্পুত্থাম স্তব্ধ হয়ে যায়, কারণ মানিক্যমও ঠিক একই রকমভাবে একটা যিশুর মূর্তির কথাই বলেছিল, যেটা ধরে সে সুনামির সময় বেঁচে গেছিল। তার বিবেক কেঁপে ওঠে। সে বুঝতে পারে মানিক্যম তো সেই পাথরের মূর্তিটাকে কখনো ঈশ্বর মনে করেনি, সে সেটাকে যিশুর মূর্তি বলে মনে করেনি, সে শুধুমাত্র একটা পাথর ভেবেছিল। তাহলে সে কেন বাঁচল? সুতরাং আমাকেও হয়তো কোনো ঈশ্বর বাঁচায়নি, আমিও ভাগ্যের জোরেই বেঁচে গেছিলাম। এই কথাগুলো মনে পড়তেই অর্পুত্থাম, যে কিনা যিশুর প্রচণ্ডভাবে ভক্ত ছিল, হঠাৎ করে যিশুর মূর্তিটা ভেঙে ফেলে আর দেখা যায় সেই মূর্তি থেকে কয়েকটা হীরের টুকরো গড়িয়ে পড়েছে। অর্পুত্থাম অবাক হয়ে যায়। অবশেষে সে হীরের টুকরোগুলোর সাহায্যে নিজের ছেলের চিকিৎসা করাতে সক্ষম হয়। অর্থাৎ যে ঈশ্বরকে সে অবিশ্বাস করেছিল, সেই ঈশ্বর যাওয়ার সময়ও তাকে সাহায্য করে গেল। কিন্তু এই হীরেগুলো কি করে ওই যিশুর মূর্তির ভেতরে ছিল? আসলে ওই তিনটে ছেলে, থুয়াভান, গাজী এবং বসন্ত, তারা ওই লোকটার বাড়িতে যখন চুরি করতে যায়, তারা টিভি থেকে একটা খবর শুনতে পায় যে একজন বিদেশি কিছু হীরে চুরি করে সেটাকে অনেক চালাকির সাথে লুকিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু জাহাজে যাওয়ার সময় তাকে সুনামির মুখোমুখি হতে হয় এবং তার চুরি করা জিনিসপত্রগুলো হারিয়ে যায়। হতে পারে সেই বিদেশি কিছু হীরে ওই যিশুর মূর্তির ভেতরে লুকিয়ে রেখেছিল, যে মূর্তিটা দুর্যোগের সময় অর্পুত্থামের কাছে এসেছিল, এবং সেই মূর্তিটা ভাঙার ফলেই সে হয়তো হীরেগুলো পেয়েছে। তো যাই হোক, এরপর থুয়াভান, গাজী এবং বসন্ত যখন চুরি করে বাড়ি থেকে বেরোতে যায়, তখন তাদের সাথে একটা মেয়ের দেখা হয়। অদ্ভুত ব্যাপার হলো, তারা যা ভাবছিল মনে মনে, সেটা বাকিরাও শুনতে পারছিল। অর্থাৎ তারা মনে মনেই কথা বলতে পারছিল। গাজী মেয়েটাকে মনে মনেই জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটা হঠাৎ করে নিজের জামা খুলে ফেলে এবং দেখা যায় মেয়েটা কোনো মানুষ নয়, এলিয়েন। বাইরের জগৎ থেকে পৃথিবীতে এসেছে এবং তার কাছে অনেক অদ্ভুত শক্তি আছে। সে নিজের আসল রূপ দেখানোর পর তাদেরকে বুঝিয়ে বলে, আমার একজন সঙ্গীর দরকার। মেয়েটা গাজীকে নিজের অদ্ভুত শক্তি দিয়ে একটা কপি বানিয়ে নেয়, মানে ওর মতো দেখতে আরেকজনকে বানিয়ে নেয়। একটা গাজী সেই মেয়েটার সঙ্গে থেকে যায় এবং আরেকটা গাজী নিজের বন্ধুদের সঙ্গে টিভি কিনতে চলে যায়। এলিয়েন মেয়েটা এবং তার বানানো গাজী একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে শুরু করে এবং বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে তিন বন্ধু মিলে একটা টিভি জোগাড় করে এবং গুন্ডা লোকটাকে বলে,
আমরা কালকে আপনাকে এর থেকেও বড় টিভি এনে দেব। এরপর তারা নিজেদের বাড়িতে নতুন টিভিটা লাগিয়ে দেয় এবং পুরানো টিভিটা একটা কারখানার মতো জায়গায় ছুঁড়ে ফেলে দেয়। এই প্রথমবার তাদের জীবনে একই দিনের মধ্যে এত সব কিছু ঘটেছিল। তো যাই হোক, তারা সব সমস্যার সমাধান করে এবং তারপর তারা কি করে, তারপর তারা আরেকটা অশ্লীল মুভি দেখতে চলে যায়। মানে লাইফে 3টে মানুষের এত ঝড় একদিনের মধ্যে, তারপরও অশ্লীল মুভি দেখার মুড আসে। ওদিকে মানিক্যম নিজের বাড়িতে ফিরে আসে এবং দেখে তার ছেলে বাড়িতেই আছে। সে রাজকুট্টিকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে, কিন্তু রাজকুট্টি রেগে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঢুকে পড়ে। আসলে রাজকুট্টি দেখে নিয়েছিল তার বাবা আবারও মুম্বাই যাওয়ার জন্য টিকিট কেটেছে। রাজকুট্টি তার বাবাকে বলে, তুমি আমাদের ছেড়ে আবার চলে যেতে চাও? আমায় একা ফেলে চলে যাবে? এই সমাজ তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু আমি আমার মা, আমরা দুজন তোমাকে এইভাবেই পছন্দ করি। আমরা তোমার সঙ্গে থাকতে চাই বাবা। মানিক্যম কেঁদে ফেলে। জীবনে এত ভালোবাসা সে কারো কাছ থেকে পায়নি। টিকিটটা ছিঁড়ে ফেলে, সে আর কোথাও যাবে না। রাজকুট্টি তার বাবাকে খুশিতে জড়িয়ে ধরে। তাদের পরিবার আবার মিলিত হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য তারা অন্য কোনো প্ল্যান করছিল। মোগিল মনে করে যে বার্লিন যখন মৃতদেহটাকে লোকাবে তখন তারা ভিডিও করে নেবে এবং তারপর তাকেই ব্ল্যাকমেল করে নিজেরা সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু বার্লিনের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই সে বলে, আগে তোমার সঙ্গে যৌন মিলন করব, তারপর মৃতদেহ লোকাবো, নয়তো দুজনের বিপদ আছে। মোগলির হাতটা সে গাড়িটার সঙ্গে বন্দি করে রাখে এবং বেম্বুর কাছে এগোতে থাকে। বেম্বু কাঁদতে থাকে, তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। মোগল অসহায়ভাবে নিজের স্ত্রীকে দেখতে থাকে। হঠাৎ ওপর থেকে একটা টিভি এসে সজোরে বার্লিনের মাথায় পড়ে এবং বার্লিন সেখানেই মারা যায়। এটা ছিল সেই টিভি যেটা থুয়াবান এবং তার বন্ধুরা ছুঁড়ে ফেলেছিল। মনে করো, কারখানার মধ্যে টিভিটা ছুঁড়ে ফেলেছিল, তো সেই টিভিটাই বার্লিনের মাথায় এসে পড়েছে। বেম্বু এবং মোগল চমকে যায়, টিভি কোত্থেকে উড়ে এলো। যাই হোক, মোগল নিজেকে মুক্তি করে এবং খুশিতে লাফাতে থাকে। সে ভাবতেও পারেনি একটা ভাঙা টিভি তাদেরকে বাঁচিয়ে দেবে। তো এবার তাদের কাছে একটা নয়, 2টো মৃতদেহ হলো। একটা ওই প্রেমিকের মৃতদেহ যে শরীর চর্চা করতে গিয়ে মারা গেছে, আর একটা হলো এই পিশাচের মৃতদেহ। 2টো মৃতদেহকে গাড়ির মধ্যে বসিয়ে দেয় যাতে পুলিশ এসে মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে সময় নষ্ট করে, এবং শেষ পর্যন্ত তারা নিজের বাড়ি ফিরতে শুরু করে। এতদিন পর তারা স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে শিখেছে এবং একে অপরকে ভালোবাসতেও শিখেছে। অন্যদিকে দেখা যায় সুরির চিকিৎসা সফল হয়ে যায়। অর্পুত্থাম এখনও হতভম্ব হয়েছিল, কারণ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সাহায্য পায়নি। কিন্তু সে যখন খারাপ কথা বলল তখন ঈশ্বরের মূর্তি থেকে হিরে বেরিয়ে এলো। তার মানে কি? ঈশ্বর কি সত্যিই আছে? লীলা তাকে জিজ্ঞেস করে, তুমি যদি যিশুর মূর্তির বদলে একটা টেডি বিয়ার ধরে বেঁচে যেতে, তাহলেও কি ঈশ্বরের প্রতি তোমার একই রকম বিশ্বাস থাকত? প্রশ্নটা শুনে অর্পুত্থাম গভীরভাবে নিজের অন্ধবিশ্বাসের ব্যাপারে ভেবে দেখে। এরপর লীলা নিজের ছেলে সুরির সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সুরি তার মাকে ঘেন্না করে, কারণ সে তার মাকে অশ্লীল মুভিতে অভিনয় করতে দেখেছে। তার মা তখন সুরিকে বুঝিয়ে বলে, তুমি তো জানো সুরি, এই ধরনের মুভি হাজার হাজার মানুষ দেখে, লাখ লাখ মানুষ দেখে। তো লাখ লাখ মানুষ যখন দেখে, কাউকে না কাউকে তো অভিনয় করতেই হবে। যদি মানুষ দেখে কোনো পাপ না করে থাকে, তাহলে এইসব মুভিতে যারা অভিনয় করে তাদেরকে খারাপ কেন ভাবা হয়? আমি কিছু মুভিতে দেবীর অভিনয়ও করেছি। কিছু মানুষ যেমন আমাকে দেবী রূপে দেখেছে, আবার কিছু মানুষ আমাকে বেশ্যা রূপেও দেখেছে। কাকে কিভাবে দেখবে এটা শুধুমাত্র তোমার মানসিকতার উপর নির্ভর করে। আমি শুধুমাত্র লীলা, তোমার মা এবং একজনের স্ত্রী। ওসব মুভিতে অভিনয় করাটা আমার পেশা, ওটা আমার স্বভাব নয়। সুরি নিজের মনকে শান্ত করে এবং নিজের মাকে মেনে নেয়। সে যেই কাজটাকে খারাপ চোখে দেখে, তার মা সেই কাজটাকে সম্মান দেয়, এবং এইভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা দেখায় মানুষের জীবন, মানুষের কাজকর্ম, মানুষের সঠিক এবং ভুল সিদ্ধান্ত একে অপরের সঙ্গে কিভাবে জড়িয়ে থাকে। রাজকুটি এবং মানিক্যমের বাবা ছেলের সম্পর্ক, অর্পুত্থামের বিশ্বাস এবং অন্ধবিশ্বাস, মানিক্যমের কষ্ট, এই সব কিছু যেন একটা সংযোগ তৈরি করে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে। একজন মানুষের করা একটা কাজ অন্য মানুষের জীবন বদলাতে পারে। ঠিক যেভাবে 3 বন্ধুর পুরনো টিভি ফেলে দেওয়ার সিদ্ধান্ত ভম্বুকে ধর্ষণ হওয়া থেকে রক্ষা করেছে। আমরা মানুষ এই পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত জাতি। আমাদের করা বিভিন্ন কাজ আমাদের আশেপাশের বিভিন্ন মানুষকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। যেমন মনে করো, আজকে যদি আমি একটা কলা খেয়ে সেই কলার চোচাটা ফেলে দিই, সেখানে কারোর পা পিছলে সে পড়তে পারে, পা পিছলে পড়ে গিয়ে তার হাড়গোড় ভাঙতে পারে, সে মানুষটা হাসপাতালে ভর্তি হতে পারে, তার পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়তে পারে। একই রকমভাবে আজকে আমি যদি কোনো একটা অসহায় মানুষকে কিছু পয়সা দিয়ে, কিছু খাবার দিয়ে সাহায্য করি, সেই মানুষটার মনে
মানুষ জাতির প্রতি ভালোবাসা জন্মাবে এবং সেই মানুষটা হয়তো কাউকে সাহায্য করবে। এইভাবে আমাদের করা খারাপ কাজগুলোর দ্বারা আমরা খারাপই ছড়াই এবং আমাদের করা ভালো কাজের দ্বারা আমরা মানুষের প্রতি ভালো কোনো মেসেজ দিই এবং ভালো কিছুই ছড়াই। আশেপাশে মানুষকে সাহায্য করো, আশেপাশে মানুষকে ভালোবাসো। আর হ্যাঁ, আশেপাশে মানুষ বলতে কিন্তু শুধু মেয়ে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। না, বাকি সব কিছু ঠিকই আছে, কিন্তু শরীর চর্চা করতে করতে মারা গেল। বড়ই দুর্বল মানুষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন দুধ টুধ খাও, নিজেকে শক্তিশালী করো, নয়তো দেখতেই পেলে।